গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আনোয়ার পাশার লেখা রাইফেল রোটি আওরাত। আজ চতুর্থ পর্ব। সুদীপ্ত বেরিয়ে পড়লেন। কোথায় যাবেন? এমনি পথে পথে ঘুরবেন কিছুক্ষণ? ওরে বাবা, তার সাধ্যি কি? দলে দলে মিলিটারি টহল দিয়ে বেড়াচ্ছে রাস্তায়, তাদের দিকে চাওয়া যায় না। প্রবল চেষ্টায় সুদীপ্ত একবার শুধু তাকিয়েছিলেন একটা দলের পানে। ওদের গাড়িটা তখন নিউ মার্কেট থেকে এলিফ্যান্ট রোডের দিকে মোড় নিচ্ছিল। গাড়িতে ওরা ছিল বোধহয় 5-6 জন হবে। প্রত্যেকের হাতে একটা করে মারণাস্ত্র। সেগুলোর কোনটার কি নাম সুদীপ্ত জানেন না। কোনো ভদ্রলোকেরই বোধহয় তা জানার কথা না। মানুষ মারার জন্যে কত রকমের কল বানানো হয়েছে তার হিসেব রাখবে কে? আরেকজন মানুষ? হ্যাঁ, তা রাখতেও পারে, কিন্তু সুদীপ্ত তাদের দলে নন। অতএব তিনি কেবল কতগুলো নল দেখলেন, হিংস্র পশুর মতো কয়েকটি চোখ দেখলেন, আর মাথায় লোহার টুপি দেখলেন। ইস্পাতের নলগুলো প্রত্যেকটি তাক করা রাস্তার মানুষের পানে। সাধারণ অবস্থায় এ দেখে একটু তো শিউরে উঠার কথা, কিন্তু শিউরে ওঠার সময় কারো নেই। এমনিতে কোনো ব্যস্ততাও নেই, উদ্বেগটাও বাইরে থেকে চেনা যায় না। কিন্তু একটা অদ্ভুত অসাড়তায় সকলে আচ্ছন্ন। কতগুলো যেন কলের পুতুল, হাসি নেই, কথা নেই, ভীতিও বোধহয় বিদায় নিয়েছে। মানুষের ভয় পাওয়ার একটা সীমা আছে না? সুদীপ্ত ভয় পাননি, যদিও স্পষ্ট দেখেছিলেন এক জোড়া চোখ তার দিকে থাবা প্রসারিত করে যেন ল্যাজ নাড়ছে। কিন্তু গাড়ি সরে গেল, সুদীপ্তও সরে এলেন। তাদের ব্যবধানটা ক্রমেই প্রসারিত হতে লাগল। সুদীপ্তর দেখা হয়ে গেল ওসমান সাহেবের সঙ্গে। ওসমান সাহেব হাঁটছেন, গাড়ি গেল কোথায়? খবিশগুলো গাড়িখানা পুড়িয়ে ছাই করে দিয়ে গেছে। ওসমান সাহেব মাত্র সপ্তাহখানেক হল বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বাড়ি পেয়েছিলেন, কিন্তু গাড়ি রাখার গ্যারেজ খালি ছিল না বলে বাইরেই তা ফেলে রাখতে হচ্ছিল। তাদের আবাসিক এলাকার দারোয়ানকে বকশিস দিয়ে গাড়ি পাহারার ব্যবস্থাও করেছিলেন ওসমান সাহেব। অতএব স্বাভাবিক অবস্থায় ভয়ের কিছু ছিল না। কিন্তু সেই কালো রাতের হানাদারগুলো, ওসমান সাহেবের ভাষায় খবিশগুলো, গাড়িখানা পুড়িয়ে ছাই করে দিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের আর কতজনের কখানা গাড়ি গেছে কে জানে। সুদীপ্তর গাড়ি ছিল না, অতএব ওই নিয়ে কোনো দুশ্চিন্তার অবকাশও তার ছিল না। আজ ওসমান সাহেবকে দেখে তার মনে হল মানুষের গাড়ি না থাকাটাই বোধহয় ভালো। দীর্ঘকাল গাড়ি নিয়ে বেড়ানোর পর হাঁটতে হলে কেমন লাগে? অন্তত অন্যের যে খারাপ লাগে সেটা ওসমান সাহেবকে দেখে অনুভব করলেন সুদীপ্ত। ওসমান সাহেবের সঙ্গে তার স্ত্রীও হাঁটছিলেন। হেঁটে হেঁটেই তারা চলছিলেন ধানমন্ডির দিকে। ভাবি ভালো আছেন? কথাটা শুধোতে গিয়ে সুদীপ্তর গলায় আটকে গেল। প্রশ্নটা ব্যঙ্গাত্মক শোনাবে না? সদ্য গাড়ি হারিয়েছেন, তদুপরি রিকশায় না চেপে হাঁটছেন। এমন অবস্থায় ভালো আছেন কিনা শুধলে কেউই সেই প্রশ্নটা প্রসন্নভাবে নিতে পারেন না। কিন্তু ওসমান সাহেবের স্ত্রী নিজেই কথাটা তুললেন। আপনারা কোথায় উঠেছেন? ভালো আছেন তো? কোনো মানুষের পক্ষেই তখন ভালো থাকার কথা নয়। সুদীপ্তর স্ত্রীও ভালো ছিলেন না। গত দুদিন ভালো করে কিছু খাননি, তা নিয়ে মীনাক্ষী ভাবি অভিযোগও করেছেন। সেই প্রগল্ভা মীনা এখন কথাও বলেন খুব কম। ছেলেমেয়েরা কাছে গেলেও বিরক্তি বোধ করেন। তবু সুদীপ্ত বললেন, ভালোই আছি, আপনারা? ওদের কাছ থেকে চলে আসার সময় সুদীপ্ত বললেন, কাল আপনারা আমাদের ওখানে আসুন না, আপনার ভাবি তো ভয়ানক ঘাবড়ে গেছেন। হ্যাঁ আসবো, আপনারাও আসবেন বলেই ওরা এগিয়ে গেলেন। সুদীপ্ত চলা শুরু করলেন, কিন্তু কেউ কারোর ঠিকানা শুধালেন না। বরং মাত্র 2 পা এগিয়ে সুদীপ্ত যখন পাশের মরা কুকুরটাকে এক মনে দেখছিলেন, তখন ওসমান সাহেব খুব আস্তে স্ত্রীকে শুধোচ্ছিলেন, একটা রিকশা করব, মানে তোমার কষ্ট হচ্ছে তো? খুব গম্ভীরভাবে স্ত্রী বললেন, না, বলে তিনি চলতে শুরু করলেন। ওসমান সাহেবও স্ত্রীর সঙ্গে হেঁটে যাওয়া ছাড়া আর কিছু করার পেলেন না। স্ত্রীর ব্যবহারে অস্বাভাবিকতাও লক্ষ্য করলেন না।
কেননা সেটাও লক্ষ্য করতে হয়। মন দিয়ে কিছু লক্ষ্য করার অবস্থা তখন ওসমানের ছিল না। গতকাল বাসা ছেড়ে বেরোনোর সময় স্ত্রী শুধু বলেছিলেন, মাত্র এই ৫১ টাকা পুঁজি। তখন বললাম, কিছু টাকা উঠিয়ে রাখো। ব্যাংক থেকে টাকা উঠানোর কথা স্ত্রী বলেছিলেন বটে, কিন্তু দুজনেই তারা জানতেন ব্যাংকে এমন কিছু নেই যা ওঠানো চলে। কিন্তু নেই কেন? এমনি একটা প্রশ্নের চারা মনে গজাতে দিয়ে গতকাল থেকে কেবল তার উপরেই পানি ঢালছেন ওসমান সাহেবের স্ত্রী। বাইরে কিছু বলছেন না। এই দুঃসময়ে সেটা বলা অসভ্যতা। হাজার হলেও রিটায়ার্ড ডিআইজি সাহেবের কন্যা তিনি। আর ওসমান, তার বংশের কেউ কখনো সামান্য দারোগা হয়েছে এমন দেখাও দেখি। কেবল পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিল, তাই বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছে। তার বেশি তো না। টিভি, ফ্রিজ, সোফা সবই তো আমার বাপ দিয়েছে। নিজে কেবল কিনেছ একখানা গাড়ি, তাতে এমন ফকিরি দশা। মহিলার ক্ষুব্ধ হওয়ার একগাদা কারণ ছিল। সামান্য একখানা গাড়ি কিনতে গিয়ে সব গচ্ছিত টাকা নিঃশেষিত হয়েছে। বেশ কিছু ঋণও হয়েছে বিশ্ববিদ্যালয়ের কাছে। সেই ঋণ এখন মাসে মাসে কিস্তিতে শোধ করতে হচ্ছে। ফলে এখন প্রতি মাসে যে পরিমাণ টাকা হাতে আসে তা দিয়ে কোনো মতে মাসই চলে না। এই অবস্থায় কোনো মাসে মাইনে না পেলে তেমনি একটা অবস্থার সম্মুখীন হয়েছেন ওসমান সাহেব। মার্চের মাইনে মিলবে কিনা কে জানে। ওসমান সাহেবের মতো দুরবস্থা সুদীপ্তর ছিল না। গাড়ি নয়, একটি বাড়ির মোহ ছিল সুদীপ্তর। নিজের একটি ছোট্ট বাড়ি থাকবে, চারপাশে থাকবে অনেকখানি খোলা জায়গা, তাতে নিজের হাতে ফুলের গাছ লাগাবেন, ইচ্ছে মতো ব্যবহার করবেন বিপুলা পৃথিবীর কয়েক কাঠা জায়গা। অতএব কিছু কিছু তিনি জমাতে চেষ্টা করতেন। কয়েক হাজার টাকা জমিয়েছেনও, কিন্তু সে আর কত? একটা বাড়ির জন্য যা প্রয়োজন তার 1/4 তো হবে না। তা না হোক, এই দুর্দিনে কিছুকাল মাইনে না পেলে খেয়ে তো বাঁচবেন। হ্যাঁ, ওইটাই এখন দরকার, কোনো মতে বেঁচে থাকা, কেবল বেঁচে থাকা এবং দেখে যাওয়া। কিন্তু এ তো দেখা যায় না। হায় হায়, বর্বরের দল বস্তিগুলো সব পুড়িয়ে দিয়েছে গো। গতকাল পালিয়ে আসার সময় এসব তো চোখে পড়েনি। হয়তো গাড়িতে আসার জন্যই চোখে পড়েনি। নীলক্ষেতের পরিত্যক্ত রেললাইনের দুপাশে বাস করত হাজার হাজার গরিব মানুষ। নানান সময়ে ঝড়ে বন্যায় গ্রাম বাংলার লক্ষ লক্ষ বাস্তুহারা শহরে এসেছে, তারাই এখানে এসে হয়েছে বস্তিবাসী। সেই গরিব মানুষের বস্তি পুড়িয়ে অশেষ বীরত্ব দেখিয়ে গেছে পাক ফৌজ। আর পুড়িয়েছেও ঠিক বীর পুরুষের মতোই। কই, তুমি আগুন দিয়ে এমন করে পোড়াও দেখি। টিনও যে এমন হয়ে পুড়ে গলে যায় সেটা নিজে না দেখলে সুদীপ্ত কখনো বিশ্বাস করতেন না। একটা টিনের কৌটাও কোথাও পড়ে নেই, তার ফাঁপা কোটরে বাতাসের হাহাকারও নেই। শ্মশানে তো কিছু থাকে, পোড়া বাঁশ, কাঠ, আধপোড়া কাঁথা বালিশ, কত কি। একটা দীর্ঘশ্বাসকে, একটা মর্মবেদনাকে জানান দেয় তারা। এখানে পোড়া ইটের গায়ে জমা হয়ে আছে বৃক্ষের তীব্র ক্ষত, দু চোখের প্রচণ্ড ক্রোধ। হাতের কাছে আর কিছু না থাকে, ওই পোড়া ইট ছুঁড়ে মারো শত্রুর মুখে। হায় হায়, আস্ত মরদেহ আগুনে ঝলসে রোস্ট হয়ে আছে, এখনো আছে। কেবল সরিয়ে নিয়ে গেছে পথে পথে গুলি করে মারা মানুষগুলিকে। ঘরে আগুন লাগলে মানুষ পথে বের হয়। বস্তির মানুষেরা পথে বেরিয়েছিল, আর পথে বেরিয়েই গুলি খেয়েছিল। ভারী সুন্দর রণকৌশল জানে পাক ফৌজের দল। প্রথমে আগুন জ্বালিয়ে দাও, তারপর লোক পথে বেরুলে কারফিউ ভঙ্গের অপরাধে গুলি করো, নরহত্যা হালাল হয়ে যাবে। বাঙালি সব কাফের হয়ে গেছে, অতএব তাদেরকে হত্যা করা হালাল। এই যুক্তিতে হাজার হাজার নরহত্যার প্রত্যেকটি হালাল করে নিয়েছিল পাকিস্তানিরা। না করেও উপায় ছিল না, তারা ইসলামের বড়াই করে থাকে না। এবং ইসলাম যদি শান্তির ধর্ম হয়, তবে এত অশান্তি সৃষ্টির, এত ধ্বংসলীলার একটা কারণ দেখাতে হবে তো। অদ্ভুত কারণ দেখিয়েছিল সেই পাকিস্তানি সৈনিক। রেললাইন অতিক্রম করে তাদের নীলক্ষেত আবাসিক এলাকার গেটের কাছে পৌঁছতেই একটা মিলিটারি জিপ এসে সুদীপ্তর সামনে দাঁড়াল। সুদীপ্ত একবার মনে মনে আল্লাহকে ডাকলেন এবং মুহূর্তের মধ্যে
সদ্য পাতা গজানো দেবদারু গাছটিতে চোখ বুলিয়ে নিলেন। চলে যাবার সময় যদি জীবনে এসেই থাকে তবে তৈরি হয়ে নেওয়াই ভালো। মনকে তিনি তৈরি করে নিলেন। দেবদারুর সারা অঙ্গ ভরে বাংলার রূপ। এই রূপের পাথেয় নিয়ে পরকালের যাত্রাকে মধুময় করে নেওয়া যায় না? ঘরের মধ্যে রাতের অন্ধকারে ইঁদুরের মতো মরে পড়ে থাকাটা যে তিনি এড়াতে পেরেছেন, সেই জন্যই তিনি নিয়তিকে ধন্যবাদ দিয়েছেন। এখন এই উজ্জ্বল সকালে দেবদারু গাছের ছায়াতে মরে যেতে আর আপত্তি নেই। ওহে জেন্টলম্যান, তোমার আপত্তি থাকলেই বা সে কথা শুনছে কে? ওই যে রাইফেলের নলটা দেখছ, ঠিক তোমার বুকের দিকে তাক করে আছে। সুদীপ্ত একটা খাকি মূর্তিকে দেখলেন। इधर से कहाँ जाता है? हमारा घर में जाना चाहते हैं। উত্তরটা চট করে বেরিয়ে গিয়েছিল সুদীপ্তর মুখ দিয়ে, কিন্তু ওদিক থেকে জবাব এসেছিল, কুত্তা কা ঘর নেই হয়, চলো। বলেই সে খাকি মূর্তিটা রেললাইনের দিকে তার রাইফেলের নল প্রসারিত করে দিল। অর্থাৎ রেললাইনের ওদিকে শ্মশানের মতো এলাকায় সুদীপ্তকে যেতে বলা হচ্ছে। তার মানে যে কি সেটা বুঝতে অসুবিধে ছিল না। যাওয়া আদৌ নিরাপদ নয়, না গেলেও বিপদ। বিপদের সময় বুদ্ধি কে যোগায় সুদীপ্তর জানা নেই। বুদ্ধিটা পেতে তিনি কোনো চেষ্টাও করেননি, তবু পেয়ে গেলেন। হাম কুত্তা নেই হ্যায়, হাম মুসলমান হ্যায়। তুম যে মুসলিম হ্যায় ও তো ভুল গিয়া। তুমি যে মুসলিম সে তো ভুলে গিয়েছিলে বেরাদার। এই অভিযোগের উত্তর কি হবে? সুদীপ্ত ভাবাচাকা খেয়ে চুপ মেরে গেলেন। তবে এই যাত্রায় বেঁচে গেলেন অধ্যাপক সুদীপ্ত শাহীন। খাকি মূর্তির আদেশ মোটামুটি ঠিকভাবেই তিনি পালন করেছিলেন। কলেমা পড়তে ভুল করেননি এবং নামটাও মিছে করে বলেছিলেন। হয়তো চাকরির জন্য যে নাম তিনি গ্রহণ করেছিলেন সেটা মিথ্যে বই কি, সর্বত্রই তিনি সেই সুদীপ্ত শাহীনই আছেন। কিন্তু পাকিস্তানে সর্বত্র সত্যবাদী হয়ে কি করে চলবেন তিনি? যখন কোনো বাঙালি নিজেকে পাকিস্তানি বলেন তখন সেইটাকেই একটা চরম মিথ্যা বলে মনে হয় সুদীপ্তর। পাকিস্তানের কোনখানে বাংলাদেশ আছে শুনি? পথে পাঞ্জাব, পাঠান, কতে কাশ্মীর, শতে সিন্ধু, স্থানে বেলুচিস্তান, এই তো পাকিস্তান। তাহলে বাংলা স্থান পেল কোন অংশে? তবুও এই বাংলাদেশ নাকি পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ। শুনলেই গা জ্বালা করে সুদীপ্তর। তবু শুনতে হয়, কেননা তার শোনানোর মতো লোক বিশ্ববিদ্যালয়ে বিস্তর না হলেও নেহাত কম ছিল না। সুদীপ্ত সাধ্যমতোই তাদেরকে এড়িয়ে চলতেই অভ্যস্ত। কি আশ্চর্য, মাঝে মাঝে সুদীপ্তকে ভাবতে হয়, মধ্যযুগীয় মানসিকতা বিশ্ববিদ্যালয়েও এত প্রশ্রয় পায়। মধ্যযুগীয় প্রভু তোষণের মনোবৃত্তিটাকে সুদীপ্ত ঘৃণা করেন, অথচ অনেকে সেটাকে লালন করে খুশি এবং লাভবানও। তাদের সান্নিধ্য সুদীপ্ত এড়িয়ে চলেন। তবু কি সব সময় এড়িয়ে চলা যায়? হাজার হলেও একসাথে চাকরি করেন, কমন রুমে, ক্লাব রুমে দেখা সাক্ষাৎটা তার এড়িয়ে চলা যায় না। সেদিন একটা ছোট বিতর্ক সুদীপ্ত এড়াতে পারেননি। কতক্ষণ আর কথা না বলে দুটি মানুষ মুখোমুখি বসে চা খেয়ে যেতে পারে? অত্যন্ত সাবধানে সুদীপ্ত নিছক আবহাওয়ার কথা উত্থাপন করেছিলেন। পূর্ব বাংলায় এবার বেশ অনাবৃষ্টির বছর যাবে মনে হচ্ছে। নিঃসন্দেহে তিনি খুব নিরাপদ প্রান্তরে বিচরণ করেছেন বলেই সুদীপ্তর ধারণা হয়েছিল। কিন্তু সুদীপ্তর দশা হয়েছিল সেই একচক্ষু হরিণের মতো। একটা দিকে তিনি নজর রেখেছিলেন ঠিকই, কিন্তু আর একটি দিক তিনি দেখতে পাননি। তার সহকর্মীর সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন, পূর্ব বাংলা নয়, বলুন পূর্ব পাকিস্তান। সহসা সুদীপ্ত একটু উত্তেজিত হয়েছিলেন যেন। বলেছিলেন, কেন, পূর্ব বাংলা বললে কি দোষ হয়? 100 বার দোষ হয়। আমরা যে এক জাতি, পাকিস্তানি, এই কথাটা অস্বীকার করা হয় ওতে। এই কথা শোনার পর আর কিছু বলা যায় না, বলা উচিত নয়। উচিত অনুচিতের এই বোধটুকু না থাকলে পাকিস্তানের অস্তিত্ব রক্ষা অসম্ভব। তবে একদিক থেকে তার সহকর্মী অধ্যাপকটি মিথ্যে বলেননি। পরে ভেবে দেখেছিলেন সুদীপ্ত, সত্যিই তো পাকিস্তানের মধ্যে বাংলার স্থান কোথায়? পয়ে পাঞ্জাব, পাঠান, কয়ে কাশ্মীর, শয়ে সিন্ধু, স্থানে বেলুচিস্তান। কিন্তু বাংলা হবে কি দিয়ে? অতএব সোজা সমাধান, বাংলা শব্দটাকে বাদ দাও।
বলো পূর্ব পাকিস্তান, জাতীয় সংহতি রক্ষা পাবে। আইয়ুব খানের আমলে অনেকেই জাতীয় সংহতি রক্ষার দালালি নিয়ে বেশ 2 পয়সা করে খেয়েছে। পথে ঘাটে, ক্লাবে, রেস্তোরাঁয় যত্রতত্র তারা এই জাতীয় সংহতির সবক বিতরণ করত। তা নিতে না চাইলেও কানে শুনতে হতো সকলকেই। সুদীপ্তও সেদিন তা নীরবে শুনেছিলেন, শুনতে হয়েছিল। আজ তেমনি তাকে শুনতে হলো ধর্মের কথা। তাকে ইসলাম ধর্মের সবক নিতে হলো পশ্চিম পাকিস্তানি সৈনিকের কাছ থেকে। তারা যে মুসলিম এটা নাকি বাঙালিরা ভুলে গিয়েছিলেন। তাই পাকিস্তানি সামরিক বাহিনী রাতের অন্ধকারে কামান, মেশিনগান, রাইফেল নিয়ে ঘরে ঘরে এসে বাঙালিকে মনে করিয়ে দিয়ে গেছে, তোমরা যে মুসলমান এটা মনে রেখো বেরাদরগণ। মনে না রাখলে তোমাদের হত্যা করা হবে। মুসলমানদের আবাসভূমি পাকিস্তান, সেই পাকিস্তানে বাস করে তুমি ইসলামকে ভুলে যাবে, তাহলে তোমাকে হত্যা করা আমাদের জন্য ফরজ কাম। অতএব পাক সৈন্যদের সেই রাতের তাণ্ডবলীলা নাজায়েজ হয়নি। কিন্তু তবু প্রশ্নটা মন থেকে তাড়ানো যায় না। মুসলমানরা না হয় হিন্দু হয়ে যাচ্ছিল বলে তাদের মেরে তাড়ালে, কিন্তু হিন্দুরা, তারা কি সব মুসলমান হয়ে যাচ্ছিল? তাদের মারার কারণ কি? ওরে বাবা, তারা যে হিন্দু, পাকিস্তানে হিন্দু থাকতে দেয়া যায় নাকি? কেন? তোমাদের বাপ কায়েদে আজম বলে গেছেন পাকিস্তানে কোনো মুসলমান মুসলমান হবে না, কোনো হিন্দু হিন্দু হবে না, তারা সবাই মিলে হবে একটি জাতি পাকিস্তানি। তাহলে আবার তোমরা কিভাবে এখানে হিন্দু মুসলমানের ভেদাভেদ সৃষ্টি করছো বুঝিনি। বুঝলে না, হিন্দু মাত্রই ধরে নিতে হবে পাকিস্তানের দুশ্মন, আর দুশ্মন দেখলে তাদেরকে গুলি করা সামরিক বিধানে বিলকুল জায়েজ। এইভাবেই বস্তির দরিদ্র মানুষ, ভদ্রলোক মুসলমান, ভদ্রলোক হিন্দু, প্রত্যেককে হত্যা করার উপযুক্ত কারণ পাকিস্তানিরা বের করেছিল। আহা, একজন মুসলমান তার অকারণে নরহত্যা করতে পারে না। খাকি মূর্তিটার হাত থেকে রেহাই পেয়ে সুদীপ্ত তাদের আবাসিক এলাকায় ঢুকলেন, ঠিক যন্ত্রচালিতের মতো। ঢুকেই অনুভব করলেন সেই ক্লান্তিটাকে, যেন সদ্য 7 ক্রোশ অতিক্রম করে এখানে এসে পৌঁছলেন। পা পড়ে না, হৃৎপিণ্ড যেন অবশ হয়ে আসছে। পাশের পাঁচিলে হেলান দিয়ে দাঁড়ালেন। এই তাদের সেই আবাসিক এলাকা, যেন তিনি কোনো মধ্যযুগীয় দুর্গে প্রবেশ করেছেন। মাত্র একদিনেই সারা এলাকা হয়ে গেছে শত্রু বিধ্বস্ত পরিত্যক্ত দুর্গ। সুদীপ্ত যেন এক রজনীর নিদ্রা শেষে 200 বছর পরের পৃথিবীতে জেগে উঠেছেন। আসহাবে কাহাবের অভিজ্ঞতার প্রান্ত ছুঁয়ে একবার তাকালেন চারদিকে। একটিও মানুষ নেই। যেখানে মানুষ থাকে না সেখানে কি আসতে আছে? এ তুমি করেছ কি সুদীপ্ত? স্ত্রী নিষেধ করেছিলেন, সুদীপ্ত শোনেননি। এমনিতেই মেয়েরা যথেষ্ট বুদ্ধিচালিত নয়, তদুপরি বিপদের দিনে পুরোপুরি তখন তারা হৃদয়বৃত্তির নির্দেশে চলে, তখন তাদের কথায় গুরুত্ব নেই। সুদীপ্তর এই ধারণা আজ সকালেও বেশ সজীব ছিল, এবং নিজের বুদ্ধিবৃত্তির স্বাস্থ্য সম্পর্কে কোনো সন্দেহই মনের মধ্যে ছিল না। কিন্তু এখন মনে হচ্ছে বুদ্ধি যেন ঠিকমতো কাজ করছে না। কোনো জীবাণু প্রবেশ করে তাকে ধূলিসাৎ করতে চাইছে। মনে হচ্ছে স্ত্রীর কথায় কান দিলেই তিনি ভালো করতেন। এখন কি আর কান দেবার সময় আছে? এখনও যেন সুদীপ্ত শুনতে পাচ্ছে, না বাইরে যেতে হবে না, তুমি যেতে পারবে না। কিচ্ছু ভেবো না, কোনো ভয় নেই, এই যাব আর আসব। ফিরোজ তো গেল বাইরে, ভাবি তো কই বাধা দিল না। ভাবি অর্থাৎ ফিরোজের স্ত্রী মীনাক্ষী নাজমা। মীনাক্ষী বাধা দেয়নি। আমি নাকি তার চেয়ে কোনো অংশে খাটো যে বাধা দিতে যাবে? একটা ক্ষেত্রে তো আমিনার পরাজয় হয়েই আছে, সেটা নামে। তার নাম সুদীপ্তর পছন্দ নয়, কিন্তু কবি সুদীপ্ত খুবই পছন্দ করে মীনাক্ষী নামটাকে। নাম কি কারো গায়ে লেগে থাকে নাকি? এই বলে স্বামীর পছন্দটাকে একটা থাপ্পড় কষে দিয়ে নিজেও মনে মনে সান্ত্বনা পেতে চেয়েছিলেন আমিনা। অতএব আজ মীনাক্ষী প্রসঙ্গ উঠতেই আমিনাকে তার ফনা একটু গোটাতেই হল। কোথায় যাবে? আমাদের ফ্ল্যাটে। কোনো কথা না বলে আমিনা স্বামীর চোখের দিকে তাকালেন। সুদীপ্ত সুস্পষ্টভাবে বুঝলেন উপযুক্ত কৈফিয়ত না দিয়ে বেরোনো যাবে না,
প্রায় অনুনয়ের সুরেই তাকে বলতে হলো, দেখো, খাতা কলম কিছু আনা হয়নি, দু একটা লাইন কিছু লিখলে মনের অবস্থাটা অন্তত রক্ষা পাবে। স্ত্রী গম্ভীর হয়ে গেলেন। ভাবখানা এই, তোমার যা খুশি করোগে, আমি কিচ্ছু জানি নে। সুদীপ্ত আর কিছু জানানোর দরকার মনে করলেন না। নীরবে জামা জুতো পরে বেরিয়ে গেলেন। কিন্তু বেরিয়ে তিনি ভুল করেছেন বই কি, 100 বার ভুল করেছেন। তাহলেও বাসার এত কাছে এসে আর ফিরে যেতেও চান না। এগোতে শুরু করলেন। এই ফ্ল্যাটগুলোতে থাকতেন কারা? তারা সেই 2 শতাব্দীর পূর্বের ফেলে আসা পৃথিবীর মানুষ। তারা এখন ইতিহাস। এইখানে থাকতেন বিশ্ববিদ্যালয় অফিসের একজন হিন্দু কর্মচারী, বাড়ি নোয়াখালী। আর তার সামনেই ওই ফ্ল্যাটে যিনি ছিলেন, তার আদি নিবাস বিহার। নোয়াখালীতে 46-এর দাঙ্গায় শ্রী গোপালচন্দ্র ভৌমিক তার বাবাকে হারিয়েছিলেন। নিজে তিনি তখন মায়ের সঙ্গে ছিলেন মামাবাড়িতে চাঁদপুর। অতএব নিশ্চিত মৃত্যুর হাত থেকে তিনি ও তার মা সেবারে বেঁচে গেছেন। তারপর মামাবাড়ি থেকেই বিএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছেন। ভারতে যাননি। মুসলমান বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকতে অভ্যস্ত হয়ে গেছেন। ক্রমেই তিনি ভুলে গেছেন তিনি হিন্দু না মুসলমান। তার সহকর্মী বন্ধু হুমায়ুন তাকে হিন্দুত্ব ভুলিয়ে ছেড়েছে। হ্যাঁ, ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা গোপালদের বাড়িতে ছিল বই কি, কিন্তু হুমায়ুনকে বাগ মানানো যায় না কিছুতেই। তুমি মুসলমান, তোমার না হয় ছোঁয়াছুঁয়িতে জাত যায় না, আমাদের ব্যাপারটা একটু ভাববে তো। না, তা ভাবতে রাজি নয় হুমায়ুন। কোনো যুক্তি তাকে স্পর্শ করে না। তার যুক্তি একটাই, ধর্মভেদ, জাতিভেদ, বর্ণভেদ সব ঝুটা হয়। বাবা, মানুষ হতে শেখো, নইলে সবাই মরবে। শেষ পর্যন্ত বৌদিকে, অর্থাৎ গোপালের স্ত্রীকেও নেমন্তন্ন রক্ষা করতে হয়েছে হুমায়ুনদের বাড়িতে। একেবারে ভাত খাওয়ার নেমন্তন্ন। কিন্তু কই, কিছু তো মনে হয়নি। বরং হিন্দুর বাড়ি মুসলমানের বাড়ি বলে যে ভেদটাকে তিনি নিজের মধ্যে এতকাল লালন করে এসেছেন, সেটাকে তার মনে হয়েছে কৃত্রিম। অত্যন্ত কৃত্রিম ছিল সেই সম্পর্ক যাকে সত্য বলে মনে করে অবাঙালি মুসলমানকে একটা আত্মীয় বলে বুকে আলিঙ্গন করতে চেয়েছিলেন বাঙালি মুসলমান। এই তো, এই ফ্ল্যাটে আলিমাম জৌনপুরীকে দেখো না, বাংলাদেশে এসেছেন 20 বছর আগে। দাঙ্গায় আত্মীয় স্বজন সকলকে হারিয়ে কোনো মতে নিজের প্রাণ নিয়ে পালিয়ে এসেছেন, কিন্তু বেছে বেছে মিশেছেন অবাঙালি মুসলমানের সঙ্গে এবং আজও সেই ট্র্যাডিশন বজায় রেখেছেন। কিন্তু কথা তো খালি ওইটুকু নয়। এক ভাষার মানুষ অন্য ভাষার মানুষের সঙ্গে সহজে মিশতে পারে না, সেটা কি অপরাধ? কিন্তু অপরাধ ওইখানে যেখানে তারা পশ্চিম পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে বাঙালিদের স্বার্থের বিরোধী চক্রান্তকে সফল হতে দিচ্ছে। বাধা তো দূরের কথা, বরং তারা বাঙালির শোষণের কাজে সহায়তা করেছে পশ্চিম পাকিস্তানিদের। ওইখানেও বাঙালিরা কাউকে ক্ষমা করতে রাজি নয়, কাউকে না, আপন আত্মীয় হলেও না। একটা ভাবনার মধ্যে সুদীপ্ত ক্ষণিক আনমনা হয়েছিলেন এবং আনমনা হয়েই একে একে অতিক্রম করেন বাকি পথটুকু। পৌঁছেন শেষ প্রান্তের 23 নম্বর বিল্ডিংয়ে। সারা এলাকায় কোনো একটি মানুষের সঙ্গে দেখা হলো না, এত নির্জনতা। প্রথম দিবালোকে এই এলাকার এত নির্জনতা অনন্তকালের ইতিহাসে কখনো বোধহয় নামেনি। রাতের নির্জনতা নিয়ে কথা ওঠে না, সবাই জানে মানুষ তখন ঘুমোয়। ঘরে ঘরে ঘুমন্ত মানুষগুলিও এক ধরনের সঙ্গ দিতে পারে মনকে, একটা অনুভূতি ওরা আছে। হ্যাঁ, ঘুমিয়ে আছে, তবু আছে। কিন্তু প্রাক মধ্যাহ্নের উজ্জ্বল রৌদ্রালোকে একটি মানুষেরও দেখা যদি না মেলে, না, রাত্রির জনহীনতার সঙ্গে এর তুলনা হয় না। কেউ না থাকলে তখন নিশাচর প্রাণীরা থাকে। আর এখন আশ্চর্য, পথে আজ সেই কুকুরটিও নেই। নীলক্ষেত এলাকার সেই লাওয়ারিশ কুকুরটি, কেউই ওটাকে পোষেনি। আস্তাকুড়ের এঁটো কাটা খেয়ে বড় হয়েছিল। মিউনিসিপ্যালিটির কুকুর নিধন অভিযানের সময় রক্ষা পেয়েছিল নিছক নিজের বুদ্ধিতেই। কোনো মানুষের সহায়তা সে পায়নি, তবু সে মানুষকে মেনে নিয়েছিল বন্ধু বলে। সে ছিল নীলক্ষেত এলাকার সকল মানুষের। এই আবাসিক এলাকার
প্রত্যেকটি মানুষকে সে চিনত, কিন্তু রাত্রে চোরের মতো অচেনা কেউ আসুক দেখি প্রবল ঘেউ ঘেউ চিৎকারে পাড়া মুখর করে তুলত। ওই রাতেও একবার তার ঘেউ ঘেউ চিৎকার সুদীপ্ত শুনেছেন। তারপরেই চুপ। বীরপুরুষেরা ঠিক ওটাকে গুলি করে মেরেছে, আর মেরেছে এদেশের মানুষকে। মানুষে কুকুরে কোনো পার্থক্য নেই, আছে, কিন্তু তা আছে মানুষের দৃষ্টিতে, জানোয়ারের কাছে নেই। মানুষের চামড়া গায়ে সবাই কি মানুষ? 23 নম্বরে প্রবেশ করলেন সুদীপ্ত। অভ্যাস মতো সারি সারি চিঠির বাক্সগুলোর দিকে তাকালেন। কোনো চিঠি আছে? থাকে যদি? না, থাকবে না। কে আর লিখবে চিঠি? এই দীর্ঘশ্বাস অবশ্য সুদীপ্তর জীবনে নেই। তাকে চিঠি লেখার মানুষ অনেক, আত্মীয় স্বজন সামান্যই, কিন্তু বন্ধু বান্ধব বিস্তর। অতএব চিঠি তার থাকতেই হবে। কিন্তু চিঠি আসার পথ কই? সেই আগুনে কত ঘর বাড়ি পুড়েছে, কত মানুষ পুড়েছে, আর চিঠির কাগজ পুড়বে না? অতএব তিনি আর চিঠির বাক্স খুললেন না। কিন্তু এগোতেও পারলেন না। সিঁড়িতে রক্তের দাগ। হ্যাঁ, এই দাগ তো থাকারই কথা। এতক্ষণ যেন কথাটা ভুলেছিলেন সুদীপ্ত। তার ঘরে যেতে হলে এই রক্ত মাড়িয়ে যেতে হবে, মানুষের রক্ত মাড়াতে হবে। আরেকটা মানুষের গায়ে পা ঠেকলে মানুষ কত অপ্রস্তুত হয়, সালাম দিয়ে ক্ষমা চেয়ে তবে স্বস্তি পায়। আর এ তো রক্ত, শরীরের অভ্যন্তরে তা আরও পবিত্র, আরও অন্তরতম। তাকে পা দিয়ে মাড়িয়ে যাওয়া? হ্যাঁ, এই রক্তই গতকাল পা দিয়ে মাড়িয়েছেন। না মাড়িয়ে উপায় ছিল কি? ঘর থেকে বেরোতে হলে রক্ত না মাড়িয়ে তো উপায় ছিল না। পাকিস্তানি জল্লাদদের খুন করার কায়দাটা ভারী চমৎকার। ঠিক ঘর থেকে বেরোবার মুখে দাঁড় করিয়ে গুলি করেছে, যেন তার রক্ত অন্যদের শুধু নয়, আত্মীয়দেরও পায়ে পায়ে দলিত হয়। বুক ফেটে কান্না এলো সুদীপ্তর। না, আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। দুহাতে চোখ ঢেকে সিঁড়িতেই বসে পড়লেন অধ্যাপক সুদীপ্ত শাহীন। কয়েক বছরই তো এই সিঁড়ি দিয়ে ওঠানামা করেছেন, কখনো এর উপর বসার কথাটা সুদীপ্তর মনে হয়নি। সম্পর্কটা কেবল ছিল পায়ের সঙ্গে। সুদীপ্ত প্রায় শিশুর মতো কিছুক্ষণ কাঁদলেন। শিশুর মতোই দুচোখ দিয়ে পানি ঝরল, কেবল কণ্ঠ দিয়ে কোনো চিৎকার বেরুল না। বেরুলেই বোধহয় তিনি বাঁচতেন। একটিও কণ্ঠের কোনো শব্দ যেখানে নেই, সেখানে মানুষ বাঁচে? মনে হচ্ছিল একটা প্রবল নিঃশব্দতা বিশাল দৈত্যের মতো বাহু বিস্তার করে সুদীপ্তর গলা টিপে ধরেছে। আঙুলের চাপ ক্রমেই তীব্র হচ্ছে তার গলার উপর। নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসছে। আর কি তবে বাঁচবেন না? না, বাঁচতেই হবে। সব গেলেও বাঁচার ইচ্ছাটা এখনো যায়নি। অবশেষে শরীরের সমস্ত শক্তি দিয়ে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াল সুদীপ্ত, এবং সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়লেন 23 নম্বর বিল্ডিং থেকে। এই তো সবে গতকাল এই দালান ছেড়ে বেরিয়ে গেছেন তারা। তখন কি মনে হয়েছিল আর কখনো এখানে ঢুকতে পারবেন না? কখনোই ঢোকা যাবে না এখানে? তাই তো মনে হচ্ছে এখন সুদীপ্তর। তার জীবনের বেশ কয়েকটি বছরের স্মৃতি এই বাড়িটির সঙ্গে জড়িত। কত ক্লান্তির, কত আনন্দের, কত ইচ্ছা ও আশায় পাখিরা এর রেলিংয়ে বসেছে, কার্নিশ ছুঁয়ে আকাশে উধাও হয়ে গেছে। রক্তের শস্যকণায় ফিরে এসেছে বারবার। মানুষ এমনি করেই বাঁচে। কিন্তু এ কেমন বাঁচা? আকাশে পাখি ওড়ে না, পথে কোনো প্রাণীর পদসঞ্চার নেই, বাতাসে কোনো কণ্ঠস্বর ধ্বনিত হয় না। কেবল একটি শূন্যতার, একটি ভয়ঙ্কর অনিশ্চয়তার দ্বীপে তারা বন্দী। এর নাম বেঁচে থাকা? প্রাণপণ শক্তিতে একবার বলতে চেষ্টা করলেন, যে করেই হোক আমাকে বাঁচতেই হবে। তোমাকে বাঁচতে হবে? তোমার জীবন খুব মূল্যবান। যারা মরে গেলেন তাদের চেয়ে তোমার নিজের জীবনটাকে বেশি মূল্যবান মনে করছো কেন অধ্যাপক? অধ্যাপক সুদীপ্ত শাহীন দার্শনিক নন,
কবি। জীবন নিয়ে কোনো দার্শনিকতা তিনি জানেন না। জীবনকে কেবলই ভালোবাসতে ইচ্ছে করে তার, ঠিক মায়ের মতো। সুদীপ্তর কাছে জীবনকে তার সন্তানের মতো মনে হয়। সন্তানের কাছে বাপ মায়ের কোনো প্রত্যাশা থাকে? অন্তত সজ্ঞানে থাকে না। তাকে সাজাতে ইচ্ছে করে, ভালোবাসতে ইচ্ছে করে। পরম অভাজন সন্তানও কি মায়ের স্নেহ উদ্রিক্ত করেননি? না, জীবনের কোনো অর্থ আছে কি নেই এমন প্রশ্ন অর্থহীন। ওইসব প্রশ্ন তার মনে জাগে না। ও নিয়ে কিছু ভাবতেও ভালো লাগে না। কিন্তু কোনো সকালে নিজের বাগানের একগুচ্ছ ফুল এনে টেবিলে সাজিয়ে দিতে পারলে সারাদিন সেই ফুলের হাসির কাছে বারবার ফিরে যেতে ইচ্ছে করে। সুদীপ্ত প্রায় রেলগেটের কাছে এসে পৌঁছতেই একটা ভক্সওয়াগন গাড়ির মুখোমুখি হলেন। ভয়ের কিছু ছিল না, সাধারণ নাগরিকের গাড়ি। কিন্তু চেনা মানুষ কেউ নেই গাড়িতে, এবং আশ্চর্য এই যে গাড়িটা তাদের আবাসিক এলাকার ভেতরেই ঢুকছে। তাকে দেখেই হয়তো হবে গাড়িটা থেমে গেল। এক ভদ্রলোক গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে শুধালেন, 23 নম্বর বিল্ডিংটা কোন দিকে বলতে পারেন? 23 নম্বর? এরা 23 নম্বরে যাবে? কারা এরা? কার খোঁজে যাচ্ছেন? প্রশ্ন তো এমনই অনেক কটি ছিল, এবং মনে হচ্ছে প্রশ্নগুলো তার ভয়াবহ একাকিত্বকে বিদ্ধ করে বোমার ভেতরকার এক একটি লৌহ শলাকার মতো তার মনের প্রাঙ্গণে ছড়িয়ে গেল। ভালোই তো হলো। এত একাকিত্বের ভার এতক্ষণ কি করে তিনি বহন করে চলেছিলেন? ভদ্রলোকের সঙ্গে দুটো কথা বলে সুদীপ্ত যেন প্রাণ ফিরে পেলেন। ভদ্রলোক যাচ্ছেন মৃধা সাহেবের খোঁজে। হ্যাঁ, ভালোই আছেন তিনি। গতকাল তিনি সপরিবারে ফরিদপুর যাবেন বলে বেরিয়ে গেছেন। না, তা বলতে পারিনি। আপনি লঞ্চঘাটে খোঁজ নিলে বোধহয় জানতে পারবেন। গতকাল যদি ফরিদপুরের কোনো লঞ্চ ছেড়ে থাকে নিশ্চয়ই তাহলে চলে গেছেন তারা, নইলে যেতে পারেননি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ওটা মৃধা সাহেবের ঠিক পাশের ফ্ল্যাটের ঘটনা। 23-এর এফে সকলেই মারা গেছেন। মৃধা সাহেব থাকতেন 23-এর ইতে। জি, আল্লাহ বাঁচিয়েছেন। মৃধা সাহেবের বেঁচে যাওয়াটা একটা মিরাকেল। মৃধা সাহেবের মুখে তার বাঁচার কাহিনী সুদীপ্তর মিরাকেলই মনে হয়েছিল গতকাল। কিন্তু পরবর্তীকালে অমন যে কত ঘটনার কথা কানে এসেছে যা বিশ্বের যাবতীয় মিরাকেলকে হার মানাবে। মৃধা সাহেবের স্ত্রী অনর্গল উর্দু বলতে পারেন। অতএব তাদের বেঁচে যাওয়ার একটা ক্ষীণ কার্যকারণ সূত্র সুদীপ্ত খুঁজে পেয়েছিলেন। উর্দু ভাষীকে নয়, কেবল বাঙালিকে নির্বিচারে হত্যার আদেশ ছিল টিক্কা খাঁর। সেই অবস্থায় একটুও উর্দু জানে না এমন বাঙালি হিন্দুর পক্ষে পাকিস্তানি জওয়ানদের কবল থেকে বেঁচে আসাটা কোন পর্যায়ে পড়ে? জগন্নাথ হলের সেই ছাত্রটির কথাই ধরা যাক। 25-এর রাত 10টা থেকে 27-এর বেলা 10টা পর্যন্ত ছেলেটি তাদের হলের পাশে স্যাভেজ রোডের সবচেয়ে উঁচু গাছটার উচ্চতম ডালে কাটিয়েছিল। এই 36 ঘন্টার মধ্যে না কিছু সে খেয়েছে, না ঘুমিয়েছে। 27 তারিখ গাছ থেকে নামবার সময় মাটির কাছাকাছি পৌঁছতেই সামনে পড়ে একটা মিলিটারি গাড়ি। যাচ্ছিল পুরনো ঢাকার দিকে। তাকে গাছ থেকে নামতে দেখে ধরে ফেলে তারা এবং গাড়িতে উঠিয়ে নেয়। হায় হায়, 36 ঘন্টা এত কষ্ট করে নিজেকে সে বাঁচিয়েছিল কি শেষ পর্যন্ত এইভাবে বেঘরে প্রাণ হারাবার জন্যে? এখন তাকে নিয়ে কি করবে ওরা? কি করতে পারে? নিঃসন্দেহে কোথাও নামিয়ে এক্ষুনি মেরে ফেলবে। মৃত্যুর প্রহর গুনতে থাকে ছেলেটি। হঠাৎ গাড়িটা একটা বাজারের মোড়ে এসে থেমে যায়। বাজার লুট হচ্ছে। তা দেখে 4টে জওয়ানের তখন মাথা ঠিক থাকার কথা নয়। লড়াই করে তারা ঢাকা শহর জয় করেছে। সারা শহরের সকল সম্পদ এখন গনিমতের মাল। যেখানে যা পাও লুটে নাও। কাফের বাঙালিদের দোকানপাট লুট করা নেকির কাম। হুজুর টিক্কা ফতোয়া দিয়েছে। অতএব নেকি হাসিল করার কামে ঝাঁপিয়ে পড়ল জওয়ানেরা। ছেলেটি তখন খালি গাড়িতে বসে তার জওয়ান ভাইদের জন্য প্রতীক্ষা করবে নাকি? একদিকে নেমে সে এক ফাঁকে পালালো। কিন্তু এখানেই তার কাহিনী শেষ হয়নি। প্রায় 5 সপ্তাহ পর তার বেঁচে থাকার বৃত্তান্ত সুদীপ্ত শুনেছিলেন। কাহিনীটা সেকালের হলে একালের মানুষ তাকে বলতো রীতিমতো নভেল।
আরও 3 বার সে সামরিক জওয়ানদের কবলে পড়ে। দ্বিতীয়বার নদীতে নৌকায় নদী পার হবার সময় পাকিস্তানি বীরপুরুষেরা নৌকা লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলে কিভাবে সে বেঁচেছিল সে কি কম অলৌকিক? অধিকাংশই মারা গেল, কেউ গুলি খেয়ে, কেউ নদীর জলে খাবি খেয়ে। কিন্তু সে নিজে সাঁতার না শিখেও বাঁচল কিভাবে? গুলিতে ছিন্ন ভিন্ন নৌকার ভগ্নাংশ আশ্রয় করে একসময় ছেলেটি কুল পেয়েছিল। মৃত্যুর তীর থেকে এসে জীবনের কূলে ভিড়েছিল। তারপর গ্রামাঞ্চলের একটি বাজার এলাকায় পুনরায় সে পাক জওয়ানদের কবলে পড়েছিল। ইতিপূর্বে 2 বার বেঁচে এসেছে। না, এবার আর রক্ষা নেই। প্রাণের ভয়ে গ্রামে আশ্রয় নিয়েছিল। সেইখানে গিয়ে পাক জওয়ানেরা পাকড়াও করে তাদের প্রায় 20-30 জন। আশ্চর্য, জওয়ানেরা তাদের নিয়ে গিয়ে বাজার লুট করার হুকুম দিল। বাজার লুট করে সকল মালমাত্তা মিলিটারি লরিতে তুলে দিতে হলো। তারপর তাদের হুকুম হলো বাজারে আগুন ধরিয়ে দাও। যারা ইতস্তত করছিল বুটের লাথি খেয়ে তাদের আক্কেল হলো। প্রাণে বাঁচতে হলে ওই কামই তো করতে হবে এখন। কিন্তু তবু কি প্রাণে বেঁচেছিল তারা? অন্তত একজন তো বেঁচে ছিলই। হ্যাঁ, বাঙালিকে নিশ্চিহ্ন করার সাধ্য তোমাদের নেই, সেই কথাই যেন বলার জন্য বেঁচেছিল সেই জগন্নাথ হলের ছাত্রটি। তাদের সেই লুটতরাজ এবং অগ্নিসংযোগের সকল ঘটনা মুভি ক্যামেরায় ধরে নিয়েছিল পাকিস্তানিদের একজন। তারপর দিয়েছিল পুরস্কার। লুটতরাজ ও অগ্নিসংযোগের পুরস্কার স্বরূপ তাদের খেতে দেওয়া হয়েছিল মেশিন গানের গুলি। কিন্তু হতভাগ্য ছাত্রটি তা খেতে পায়নি। তার আগেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল মাটিতে। অলৌকিকভাবে ঠিক সেই মুহূর্তে সে ভূমিসাৎ হয়েছিল যখন গুলিবিদ্ধ হচ্ছিলেন তার পাশের এক মৌলভী সাহেব। মৌলভী কিন্তু বাঙালি, অতএব সকলের সঙ্গে দাঁড় করিয়ে তাকেও গুলি করা হয়েছিল এবং থেকে গিয়েছিল তার অপকীর্তির সাক্ষ্য জওয়ানদের মুভি ক্যামেরায়। ক্যামেরা সাক্ষ্য দেবে জওয়ানদের অপরাধ ছিল না। তারা দুষ্কৃতিকারীদের কবল থেকে দেশকে বাঁচানোর মহৎ উদ্দেশ্যে বাঙালি নিধনযজ্ঞে অবতীর্ণ হয়েছিল। হ্যাঁ, শুধুই বাঙালি, বিহারি নয়। কিন্তু বিহারিরা খুব ভালো, এমনকি সে পকেটমার হলেও। তারা বঙ্গাল মুলুকে থাকলেও এই মুলুকের ভালো মন্দ নিয়ে কোনো কথা বলে না। তাদের কোনো অভিযোগ থাকলে তা আছে কেবলই নিমকহারাম কাফের বাঙালিদের বিরুদ্ধে। পূর্ব পাকিস্তানে থাকে সব সাচ্চা মুসলমান। তোমরা বিহারিগণও সাচ্চা মুসলমান আছো। অতএব মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে তোমাদের কি আর অভিযোগ থাকবে? বস্তুত কোনো অভিযোগ ছিল না। অতএব বিহারিরা খুব ভালো। কয়েক ঘন্টা পর ছেলেটি জ্ঞান ফিরে পেয়ে দেখে মৃত মৌলভীর লাশ তার বুকের উপর। তখনই উঠে পালাবার পথ খুঁজে সে, এবং সে পালাতে গিয়ে শেষবারের মতো আবার একবার পাকিস্তানি জওয়ানদের খপ্পরে পড়ে। একটা বাসে চড়ে সে তখন যাচ্ছিল টাঙ্গাইলের দিকে। পথে এক জায়গায় বাস আটক করে পাকিস্তানিরা সকল যাত্রীকে নামতে বলল বাস থেকে। তারপর তাদের উপর হুকুম হলো, বাঙালি, বিহারি और হিন্দু 3-3 अलग लाइन में खड़ा हो जाओ। কিন্তু বিহারি যাত্রী বাসে একটিও ছিল না। সকলেই বাঙালি, কেউ মুসলমান, কেউ হিন্দু। কিন্তু বাঙালি হিন্দু এই দুটো ভাগে যাত্রীরা কিভাবে নিজেদের বিভক্ত করবে সেটা বুঝতে না পেরে সকলেই একে অন্যের মুখ চাওয়াচাই করতে লাগল। পাকিস্তানি জওয়ান এতে বিরক্ত হয়ে ভীষণ মুখ খিস্তি করে সকলকে গাল দিল একবার। এরপর নল উঁচিয়ে এগিয়ে এলো তাদের পানে। প্রথমে একজনকে শুধানো হলো, क्या नाम तुम्हारा? আব্দুল আজিজ। কালেমা পড়ো। আব্দুল আজিজ নিরক্ষর চাষি মুসলমান। কালেমা হয়তো জানত, কিন্তু ঘাবড়ে গিয়ে কিছু বলতে পারল না। তাকে একপাশে দাঁড় করিয়ে দেওয়া হলো। দ্বিতীয় ব্যক্তি সেই জগন্নাথ হলের ছাত্র। মনে মনে একটি মুসলিম নাম সে ঠিক করে রেখেছিল, কিন্তু সেই মুসলিম নামেই সে কি বাঁচত? তার বাঙালিত্ব সে লুকোত কি দিয়ে? অতএব ভাগ্যক্রমে সঠিক মুহূর্তেই সে তার ভেবে রাখা মুসলমান নামটি ভুলে গিয়েছিল। বলার সময় ভুল করে নিজের আসল নামটি বেরিয়ে গিয়েছিল মুখ দিয়ে, বিজন বিহারী। বলতে বলতেই থেমে যায় ছেলেটি। নামের সেনগুপ্ত অংশটুকু বলার আগেই তার নিজের ভুল নিজের কাছে ধরা পড়ে। হায় হায়,
এখন তবে উপায়? উপায় ছিল ভাগ্যের হাতে। পাকিস্তানি জওয়ানের আর বাকিটুকু শোনার দরকার ছিল না। তার যেটুকু বোঝার তা বোঝা হয়ে গেছে। সে বলে ওঠে, আ বিহারি হ্যায় এধার মে। তুমি যখন বিহারি তখন এদিকে দাঁড়াও। তাকে আরেক পাশে দাঁড় করিয়ে দেয়া হল। আব্দুল আজিজের কাছ থেকে অনেকখানি তফাতে অন্য পাশে। এবার তৃতীয় ব্যক্তি। সে ছিল একজন খারেজিয়া মাদ্রাসার তালবে ইলম। অতএব বিশুদ্ধ উচ্চারণে সে কলেমা পাঠ করল। জওয়ানটি তা শুনে কিছু বুঝল না বোধ হয়। তখন সে আশ্বস্ত হবার জন্যে বিহারীকে শুধালো, এই আদমি ঠিক বলতে হ্যায়? ঠিক বলতে হ্যায় কি না আমি কিভাবে জানব? বিজন বিহারী শুধু একটু মাথা নেড়ে জানাতে চাইল, কি করে বলবো, আমি ওসব জানি নে। জওয়ানটি বিজন বিহারীর মাথা নাড়ার ভঙ্গি লক্ষ্য করে তালিবুল আলিমকে আব্দুল আজিজের পাশে দাঁড় করালো। এইভাবে পরীক্ষা করে করে কয়েকজনকে বিজন বিহারীর কাছে এবং অধিকাংশকে দাঁড় করানো হলো আব্দুল আজিজের পাশে। তারপর বিজন বিহারীদের ক্ষুদ্র দলটির উপর হুকুম হলো, আব চলে যাইয়ে। বিজন বিহারী ও সঙ্গের কয়েকজন বাসে গিয়ে উঠল। জওয়ানদের ইঙ্গিতে বাস ছেড়ে দিল। আব্দুল আজিজ সহ অন্যান্যের অদৃষ্টে কি ঘটল তা আর বিজন বিহারী জানে না। কেবল বাস ছেড়ে দেবার কয়েক সেকেন্ডের মধ্যে তারা পেছনে মেশিন গানের গর্জন শুনেছিল। বিজন বিহারীর বেঁচে যাওয়ার সেই সুদীর্ঘ দেবশোভন কাহিনী সুদীপ্ত শুনেছিলেন প্রায় 5 সপ্তাহ পর। ততদিনে গঙ্গা যমুনায় বহু জল গড়িয়ে গেছে এবং মৃধা সাহেবের, এমনকি তার নিজেরও বেঁচে যাওয়াকে অন্যান্যদের তুলনায় খুবই সামান্য একটি ঘটনা বলে মনে হয়েছে। এবং খুবই সামান্য ঘটনা এটি যে এখন একজন ভদ্রলোক তাদের এলাকার আরেক ভদ্রলোকের সন্ধান নিতে এসে তাকে কথা বলেছেন কয়েকটি। সেই কথাতেই সুদীপ্ত বাঁচলেন। বিপুল একাকিত্বের বিচ্ছিন্ন দ্বীপ থেকে মুক্তি মিলল। যেন সহসা আবার তার সাবেক পৃথিবীর মাটি পেলেন পায়ের নিচে। মানুষের সান্নিধ্য মনের জন্য এত স্বাস্থ্যপ্রদ, কিন্তু রাস্তায় মানুষ কই? মোটে তো 11:30 এখন, কারফিউ নেই। তবে কি বেকুবের মতো ভাবছেন তিনি, কারফিউ নেই, অতএব মানুষ স্বাভাবিকভাবে পথে বেরোবে, হাটবাজার করবে। খুব ভালো কথা, কিন্তু ভালো কথা শোনার লোক এখন পাকিস্তানে আছে নাকি? ইয়াহিয়া খান থেকে একটা খুদের সৈনিক পর্যন্ত কোন লোকটা এখানে কোন নিয়মটা মানে শুনি? যুদ্ধেরও কতগুলো নিয়ম থাকে, থাকে না? কোন দেশ আক্রমণ করতে হলে আগে যুদ্ধ ঘোষণা করতে হয়। পাকিস্তান সরকার গায়ের জোরে একটা অঘোষিত যুদ্ধ চাপিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষদের উপর। অকস্মাৎ যাদের উপর ঝাঁপিয়ে পড়েছে তারা নিরস্ত্র। কেউ কখনো নিরস্ত্রকে আক্রমণ করে? করে না। প্রেমে ও রণে কিছুই অন্যায় নয়। একটা বিরাট জালিয়াতি আছে কথাটার ভেতর। প্রেমে যদি কিছু অন্যায় না হয় তবে যুদ্ধের সবই অন্যায়। যুদ্ধটাই অন্যায়। যুদ্ধ ও প্রেম বিপরীতার্থক। তাদের সামান্য লক্ষণ সন্ধান মূর্খের কর্ম। কিন্তু কথাটার উদ্ভাবক মূর্খ ছিলেন না, নিশ্চয়ই না। মূর্খতার একটা লক্ষণ হিসেবেই কথাটাকে তিনি তৈরি করেছিলেন, এবং বর্তমানের মূর্খরা, ক্ষেত্রবিশেষে নরপিশাচেরা, এটাকে তাদের শয়তানির কৈফিয়ত হিসেবে ব্যবহার করছে। না না, তা নয়। মানে এ ঠিক যুদ্ধ তো নয়, এ হলো যথার্থত বিদ্রোহ দমন। কোনো দেশের কতগুলো মানুষ বিদ্রোহ করলে তাকে শায়েস্তা তো করতেই হয়, সেখানে যুদ্ধ ঘোষণার কথা ওঠে না। তাহলে অন্য কথা ওঠে, বিদ্রোহ কাকে বলবে? দেশে নির্বাচন হয়েছে, সারা বিশ্বের স্বাভাবিক নিয়ম অনুসারে নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করবেন। এই স্বাভাবিক নিয়মের বিরুদ্ধাচরণ যারা করল, বিদ্রোহী বললে তো তাদেরকেই বলতে হয়। কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের একটি অংশ যদি দেশকে দ্বিখণ্ডিত করতে চায়, করতে চাইলেই তা হবে নাকি? পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেতে হবে না? এবং নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ অংশ যদি কোনো অযৌক্তিক অপকর্ম করতেই চায়, তখন প্রেসিডেন্ট তো আছেনই, পার্লামেন্ট বাতিল করে দিয়ে আবার নির্বাচন দিতে পারেন। জনগণের রায় কোন দিকে তার যাচাই হবে। জনগণও যদি সেই অপকর্মকে সমর্থন করে, তাহলে সেটিই হবে।
অধিকাংশের ইচ্ছাকে কোনো নীতিধর্মের দোহাই পেড়ে বাধা দেবার অধিকার কোনো একটি ব্যক্তির হাতে তুলে দেয়া যায় না। সারা দেশ যদি বঙ্গোপসাগরে ডুবতে চায়, সে অধিকার তাদের থাকতে হবে। কেবল একজনের হাতে অমৃত পরিবেশনের ভার থাকার নাম স্বাধীনতা নয়। এমনি নানা তর্কই তো মনে জাগে, কিন্তু তর্কযুক্তি তো সব শিক্ষিত লোকের অস্ত্র। কেবল সভ্য লোকের সাথেই তর্ক চলে। যুক্তির কথা তিনিই মানবেন যিনি বিবেকবান। শেখ মুজিবুর রহমান বলেছিলেন, কেউ যদি যুক্তির কথা বলেন এবং তিনি যদি সংখ্যায় একজনও হন, আমরা তার কথা মানব। এই তো বিবেকমান সভ্য মানুষের কথা এবং চিরন্তন কথা। গণতন্ত্র এই কথাতেই বাঁচে। গণতন্ত্র মানে কি সংখ্যাগরিষ্ঠের জোরে অপকর্ম করে যাওয়া? 100 বার তা নয়। গণতন্ত্রে আস্থাবান মানুষের মনের কথাই হবে, কেউ যদি যুক্তির কথা বলেন এবং তিনি যদি সংখ্যায় একজন হন, আমরা তার কথা মানব। কিন্তু যুক্তির কথা কাকে শোনাবেন শেখ মুজিবুর রহমান? যারা কেবলই দৈহিক শক্তিতে আস্থাবান তাদেরকে? ননসেন্স। অধ্যাপক সুদীপ্ত শাহীন ননসেন্স কথাটাই উচ্চারণ করলেন মনে মনে। রেললাইন পেরিয়ে তিনি ততক্ষণে উত্তর দিকের ফুটপাত ধরে এগিয়ে চলেছেন। হায় আল্লাহ, তিনি যাবার সময়ও তো 2-1 লোক দেখে গেছেন এই পথে। এরই মধ্যে কোন জাদুমন্ত্রে তারা সব অদৃশ্য হয়ে গেল। একটিও দোকান যদি খোলা থাকত। কতকাল তিনি এই পথে হেঁটেছেন। সকালে মাছের বাজারে গেছেন, বিকেলে বইয়ের দোকানে, কখনো বা অন্য কিছুর। হায় রে, তখন কত ক্রুদ্ধ হয়েছেন মনে মনে। তার দেশবাসী এত নোংরা। ছি ছি, একই স্বভাব তার দেশের মানুষের। এই সকালে কাজের সময় শক্ত সমর্থ জোয়ান পুরুষগুলো ফুটপাতের ছায়াতে ক্যারাম খেলে, ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন। এই জাতির ভাগ্য যদি ঘুমিয়ে না থাকবে, তবে থাকবে কার? আর যদি খেলবেই তো ঘরে গিয়ে খেলোগে না। মানুষের হাঁটবার পথ জুড়ে তুমি খেলবে ক্যারাম, আরেকজন পাতবে দোকান। মানুষ তবে হাঁটবে কোন দিক দিয়ে শুনি? এইখানে তো আবার প্রকাণ্ড চুলা পেতে ফুটপাথের প্রায় সবটাই রান্নাঘর বানিয়ে রাখত সেই বিশাল বপু দোকানদারটা। আহা, আজ তার সেই চুলাতে যদি তেমনি গরম জিলিপি ভাজা হতো, আর তেমনি মানুষের ভিড় থাকত। সুদীপ্ত কোনোদিন ফুটপাথের দোকানে কোনো খাবার কেনেন না, আজও কিনবেন না, তাও ঠিক। তবু আজ সারা চিত্ত জুড়ে হাহাকারটা জাগল। সবখানি ফুটপাথ জুড়েও যদি লোকেরা দোকান পেতে রাখে, তিনি তাতে রাগ করবেন না। কেনই বা রাখবেন? একই দেশের মানুষ না তারা? দেশের মানুষের একটু আধটু অত্যাচার তো দেশের মানুষই সহ্য করে। আহা, মানুষের মতো কিছু আছে নাকি পৃথিবীতে? এককালে বাংলাদেশে কত মানুষ ছিল। ধরো সেই কালের কথা, যখন সারা বাংলায় মানুষ ছিল বর্তমানের 7 ভাগের 1 ভাগ। আর মানুষ কম থাকলে যা হয়, পড়ে থাকত সুবিস্তৃত অনাবাদী প্রান্তর। হ্যাঁ, সেই প্রান্তরে বিশাল অরণ্য ছিল। পর্যাপ্ত রৌদ্র বৃষ্টির বাংলায় অরণ্য তো থাকবেই। বিপুল অরণ্য, বিস্তীর্ণ জলাভূমি, নদী, হাওড়, খাল, বিল। এরই মাঝখানে 2-1টি গ্রাম নিয়ে এক-একটি জনবসতি এলাকা। এক এলাকা থেকে আরেক এলাকার দূরত্ব কত? অনুমান করো 10-20 ক্রোশ। সুদীপ্ত এখন যেন তেমনি কোনো 10-20 ক্রোশের জনবসতিবিহীন এলাকা অতিক্রম করছেন। পাশে প্রাচীন গৌড় নগরীর পরিত্যক্ত বাড়িঘর। মানুষ বিদায় নিয়েছে, আছে প্রেতাত্মারা আর শেয়াল নেকড়েরা। ওই তো ঘরগুলির জানলা কপাট সব ভাঙা। ওর কোটরে কোনো নেকড়ে থাকতে পারে না। সুদীপ্তর মনে হতে লাগলো এখন ওখান থেকে নেকড়ে ঝাঁপিয়ে পড়বে তার উপর। সেকালের মানুষের এক এলাকা থেকে আরেক এলাকা গমনের অভিজ্ঞতা যেন সুদীপ্তকে স্পর্শ করল। এই মুহূর্তে কোনো মানুষের জন্যে তার বলতে ইচ্ছে করছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য। কথাটা কদিন আগেও বলতে দ্বিধা ছিল সুদীপ্তর। ঠিক এই পথেই প্রতিদিন চলতে গিয়ে পদে পদে তিনি মানুষের ঠক্কর খেতে খেতে কত কি ভাবতেন। না, এত মানুষের ভিড়ে বসে কবি ওই কথা বলতেই পারতেন না। নিশ্চয়ই কবি কোনোদিন পথে চলতে ক্রোশের পর ক্রোশ হেঁটে কোনো মানুষের দেখা পাননি, এবং তখনই তার মনে হয়েছিল ওই কথা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হ্যাঁ, সুদীপ্ত স্বচ্ছন্দে এখন ওই সুরে সুর মিলাতে পারেন।
এর জন্য অবশ্য তাকে ক্রোশের পর ক্রোশ হাঁটতে হয়নি। নীলক্ষেতের রেল ক্রসিং এলাকা থেকে বলাকা সিনেমা কতখানি পথ হবে, আধ মাইলও নয়। কিন্তু সুদীপ্তর মনে হলো যেন পেরিয়ে এলেন অন্তহীন পথ। অন্তবিহীন পথ পেরিয়ে একজন লোকের দেখা পেলেন সুদীপ্ত। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আনোয়ার পাশার লেখা রাইফেল রুটি আওরত। আজ চতুর্থ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।